Hello, everyone. I hope all of you are doing well. Today, we'll be discussing the second chapter of your course, Business Statistics. And this is mainly about describing data. And your instructor for today is me, which is Rashid Amin. So, I'm pretty sure in the first chapter of your course, you guys were introduced to what statistics basically is and the fact that there are two types of statistics, if we were to broadly categorize it. একটা হচ্ছে descriptive statistics আরেকটা হচ্ছে inferential statistics, right? So আমাদের এই চ্যাপ্টারের জন্য প্লাস আগামী আরো কয়েকটা চ্যাপ্টারের জন্য the focus will be on descriptive statistics. আপনাদের যদি মনে থেকে থাকে descriptive statistics আমরা যদি একভাবে আসলে explain করতে চাই, it can be basically said that these are basically techniques used to describe a set of data, which is called descriptive statistics, right? And one of the main focuses of descriptive statistics is to organize the data. আমরা জানি data আমরা raw form এ যেভাবে আমাদের কাছে আসছে পাচ্ছি, right? It's not really informative, it's not really in an organized manner. So descriptive statistics use করে আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে ডেটাটাকে অর্গানাইজ করার চেষ্টা করি অ্যান্ড একটা মিনিংফুল ফর্মে প্রেজেন্ট করার চেষ্টা করি। সো এই ডেটাটা অর্গানাইজ করার কারণ কি? একটা কারণ হতে পারে যে উই ওয়ান্ট টু নো দ্য জেনারেল প্যাটার্ন অফ দ্য ডেটা, লাইক ডেটাটা কি বাড়ছে, কোন জায়গায় কিভাবে শুরুতে কি বাড়ছে তারপর কমছে, কি হচ্ছে আসলে বেসিক্যালি। তারপর আমরা যেটা দেখতে পারি, উই ক্যান আইডেন্টিফাই ওয়্যার ভ্যালুস টেন্ড টু কনসেন্ট্রেট, যে আমাদের অবজারভেশন গুলো আসলে কোন জায়গায় মেইনলি কনসেন্ট্রেটেড আছে। And finally, what we can do is we can identify or expose if there are any or a number of extreme or unusual data যেটাকে আমরা outliers ও বলে থেকে থাকি, রাইট? সো একটা ছোট্ট এক্সাম্পল যদি দেই, তাহলে আপনাদের সিনিয়র ব্যাচ যেটা সেটা হচ্ছে 25th ব্যাচ। 25th ব্যাচের আমরা ধরে নিলাম রাফলি দেয়ার আর 200 স্টুডেন্টস, রাইট? সো প্রতিটা স্টুডেন্টেরই তো আসলে আপনার সিজিপিএ আছে, রাইট? এই সিজিপিএটা আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখতে চাই, ঠিক আছে, আমরা কি করলাম, আমরা আমরা ওইটাই আসলে দেখবো যে এটা আসলে আমরা কিভাবে অর্গানাইজড ওয়েতে আসলে গ্রাফিক্যালি মানে প্রেজেন্ট করে তারপর গ্রাফিক্যালি কিভাবে প্রেজেন্ট করতে পারি। বাট ধরে নিলাম যে ধরেন আমাদের ইউজুয়ালি রেঞ্জটা ধরে নিলাম হচ্ছে 2 থেকে 4, সিজিপিএ হচ্ছে 2 থেকে 4। এন্ড আমরা যদি এই 200 জন স্টুডেন্টের আপনার সিজিপিএটা লাইক যদি ফ্রিকোয়েন্সি অনুযায়ী বা আসলে 2 সিজিপিএ কয়জনের আছে, দেখা গেল যে 2 সিজিপিএ আসলে কারোরই নাই, রাইট? সো লেটস সে 2.1-এ আমরা দেখলাম যে এরকম একজন মানুষ আছে যার হচ্ছে আপনার সিজিপিএ 2.1, রাইট? এন্ড আমরা লেটস সে আরেকটা জায়গায় গিয়ে দেখলাম, এর মাঝখানে অবশ্যই ডেটা আছে, 2.6-এ গিয়ে দেখলাম যে এখানে লেটস সে 15 জন মানুষের লেটস সে সিজিপিএ হচ্ছে 2.6, রাইট? আমরা 3-তে যখন যাচ্ছি তখন প্রবাবলি এটা লেটস সে রাফলি 60 জনের হয়ে যাচ্ছে। 3.3-তে গেলাম, রাইট? 3.3-তে গেলাম, 3.3-তে গেলে প্রবাবলি দিস ইজ প্রবাবলি অ্যারাউন্ড লেটস সে 100। এন্ড এইভাবে করে আমরা দেখলাম যে 4 বা 3.9 পর্যন্ত আসলে এরকম অবজারভেশন আমরা দেখতেছি, রাইট? সো the general pattern of the data is basically something like this, right? And mainly যে জায়গাটায় concentrated probably আপনার 3.3 থেকে 3.5 পর্যন্ত এই এরিয়াটাতে আপনার মেজরিটি বা ভ্যালুস গুলো আসলে সিজিপিএ স্টুডেন্টদের সিজিপিএ আসলে কনসেন্ট্রেটেড, রাইট? আবার এরকমও দেখা যেতে পারে যে 2.1 বা এমনও দেখা যেতে পারে কোনো একজন মানুষের আসলে 1.9 সিজিপিও আছে বা 1.5 সিজিপিও আছে, রাইট? সো দিজ আর বেসিক্যালি আউটলায়ার্স, দিজ আর extreme values, right? So descriptive, coming back again, descriptive statistics is one kind of statistics যেটা নিয়ে আমরা মেইনলি এই চ্যাপ্টারে স্টাডি করবো, প্লাস আগামী কয়েকটা চ্যাপ্টারে স্টাডি করবো। And one of the main objectives of descriptive statistics is to organize data, right? And these are why we are doing this.
ওকে, সো প্রথম যেটা আমরা শেখার চেষ্টা করব সেটা হচ্ছে উই উইল লার্ন হাউ টু কনস্ট্রাক্ট ফ্রিকোয়েন্সি টেবলস, ঠিক আছে? সো কনস্ট্রাক্ট করার আগে তো আগে আমাদের জেনে নিতে হবে যে আসলে ফ্রিকোয়েন্সি টেবিল বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। সো ফ্রিকোয়েন্সি টেবিল বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, এখানে ডেফিনেশনটা যদি আমরা দেখি, আর গ্রুপিং অফ কোয়ালিটেটিভ ডেটা ইনটু মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড collectively exhaustive classes showing the number of observations in each class. I'm pretty sure সবারই মাথার উপর দিয়ে গেছে, বাট আমরা আসলে এক্সাম্পল গুলো দেখলে আসলে আস্তে আস্তে ক্লিয়ার হবে এটা কি বোঝানোর চেষ্টা করছি। সো মনে রাখতে হবে, আই এম প্রিটি শিওর এগেন চ্যাপ্টার 1 এ আপনাদের কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ ডেটা বা ভ্যারিয়েবল বলতে আসলে আমরা কি বুঝি এটা বুঝানি হয়েছিল। কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে আমরা সাধারণত নন নিউমেরিক ডেটা, আমরা একটু পরে একটা এক্সাম্পল দেখব এক্সপ্লেইন করার জন্য আসলে কোয়ালিটেটিভ ডেটা হিসাবে বলে থাকি। আর মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড কালেক্টিভলি এক্সস্টিভ আসলে কি, এটাও আমরা একটু পরে দেখব। সো ফ্রিকোয়েন্সি টেবিলে বেসিক্যালি যেটা করা হচ্ছে, উই আর ক্যাটেগরাইজিং কোয়ালিটেটিভ ডেটা ইনটু সামথিং কল মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড কালেক্টিভলি এক্সস্টিভ ক্লাসেস আসলে এখানে ক্যাটেগরিজ আমরা বলতে পারি, যে প্রতিটা ক্যাটাগরিতে আসলে কয়টা অবজারভেশন আছে এটা আসলে আমরা ফ্রিকোয়েন্সি টেবিলের মাধ্যমে বুঝতে পারি। সরি অ্যাবাউট দ্যাট। ওকে, সো আপনারা যদি আপনাদের, ইফ ইউ টার্ন টু ইউর বুক, আপনারা দেখবেন যে আপনাদের বইয়ে অ্যাপলউড অ্যাপলউড অটো একটা এক্সাম্পল, বেসিক্যালি আপনাদের বইয়ে যতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে এই চ্যাপ্টারে সবগুলো আসলে অ্যাপলউড অটো, রাইট? সো দিস ইজ বেসিক্যালি কার ডিলারশিপ বা কার সেলিং কোম্পানি। অ্যাপলউড অটো কোম্পানি আসলে আপনার গাড়ি বিক্রি করে, ঠিক আছে? সো এখানে যেটা হচ্ছে যে ওদের চারটা জায়গায় ওরা তাদের ডিলারশিপ বা কার সেলিং স্টোরস আমরা যদি বলতে থাকি, সাধারণত ডিলারশিপ হিসেবে বলে থাকি। সো তাদের ডিলারশিপ টোটাল চারটা জায়গায় আসলে আছে, ঠিক আছে? সো এই চারটা লোকেশন অনুযায়ী আমরা আসলে একটা ফ্রিকোয়েন্সি টেবিল আমরা ডেভেলপ করতে পারি, ঠিক আছে? সো এটা আসলে আমরা এক্সাম্পলটা আগে একটু দেখে নেই যে এটা কিরকম হয়। So this is basically an example of a frequency table, right? So this is an example of a frequency table যে তাদের আসলে চারটা জায়গা আছে যেখানে তাদের ডিলারশিপ আছে, that is Kane, Olean, Sheffield, Tionesta, right? And these are the number of cars that they have sold at Kane যে জায়গাটা, ওলিয়েনে তারা 40টা গাড়ি বিক্রি করেছে, শেফিল্ডে 45টা, অ্যান্ড টিওনেস্টাতে 43। এই যে আমরা লোকেশন অনুযায়ী, দ্যাট ইজ লোকেশন ইজ আ কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল বা কোয়ালিটেটিভ ডেটা, এই কোয়ালিটেটিভ ডেটা গুলার অবজারভেশন গুলা যে এই যে এইভাবে আমরা যে প্রেজেন্ট করলাম এটাকে আসলে আমরা বলছি ফ্রিকোয়েন্সি টেবল, ঠিক আছে? এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনার কোয়েশ্চেনটা হচ্ছে যে আসলে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্লাসেস, তারপর হচ্ছে আপনার কি বলে কালেকটিভলি এক্সস্টিভ বলতে কি বোঝাই, রাইট? সো মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে যেটা বোঝানি হচ্ছে যে আমাদের ক্লাসগুলা বা ক্যাটেগরি গুলা, যে কেইন, শেফিল্ড, এই ক্লাসগুলো আসলে এমন ভাবে ডিফাইন করতে হবে, ঠিক আছে, জানি এগুলা ডিস্টিংটিভ থাকে, ঠিক আছে? মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে বোঝাচ্ছি ডিস্টিংটিভ থাকে। ডিস্টিংটিভ থাকা মানে কি বলতেছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্লাসেস মিন দ্যাট আ পার্টিকুলার ভেহিকল ক্যান বি অ্যাসাইন টু অনলি ওয়ান ক্লাস, রাইট? সো আমরা একটু বাংলাদেশি পার্সপেক্টিভে চিন্তা করি যে সিমিলারলি বাংলাদেশি একটা কোম্পানি হচ্ছে তার বাংলাদেশে কয়েকটা জায়গায়, লেটস সে 4-5টা জায়গায় তাদের কি বলে স্টোর বা ডিলারশিপ আছে, তারা সেখানে বিক্রি করে, রাইট? সো আমি যদি ক্লাসগুলা ডিফাইন করি অ্যাজ ঢাকায় কয়টা বিক্রি হলো, ঢাকা একটা লোকেশন বা ক্লাস হিসাবে ক্যাটাগরাইজ করলাম, বরিশাল একটা ক্যাটাগরাইজেশন করলাম, চিটাং অথবা চট্টগ্রাম একটা ক্যাটাগরাইজেশন করলাম, রাইট? সো অ্যাজ লং অ্যাজ দিজ আর দ্য ক্লাসেস, এগুলা কিন্তু কি হচ্ছে, দিজ আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। কিন্তু আমি যদি ঢাকা একটা ক্লাস দিতাম, ধানমন্ডি একটা ক্লাস দিতাম, তাইলে কি হচ্ছে? তাইলে কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে, দিস ইজ নো মোর মিউচুয়ালি এক্সক্লুসিভ। কারণ কি, ধানমন্ডিতে একটা গাড়ি
বিক্রি হয়েছে, সো এটা কিন্তু আমি বলতে পারি যে হ্যাঁ এই গাড়িটা ধানমন্ডিতে বিক্রি হয়েছে, আবার আমি যদি বলি এটা ঢাকায় বিক্রি হয়েছে, এটাও কিন্তু ঠিক, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা বলতেছি যে আমাদের ক্লাসগুলো দে হ্যাভ টু বি মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, নেক্সট আরেকটা যেটা কথা বলা হয়েছিল যে সেটা হচ্ছে কালেকটিভলি এক্সস্টিভ ক্লাসেস হতে হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে দ্য ফ্রিকোয়েন্সি টেবল মাস্ট বি কালেকটিভলি এক্সস্টিভ, দ্যাট ইজ এভরি ভেহিকল সোল্ড লাস্ট মান্থ ইজ অ্যাকাউন্টেড ফর ইন দ্য টেবল। আপনারা যদি খেয়াল করে থাকেন, আপনারা দেখবেন যে অ্যাপলউড আসলে টোটাল 180টা গাড়ি বিক্রি করেছে, রাইট? সো আমি যেই ক্লাসগুলা ডিফাইন করেছি সেই ক্লাসগুলার ইন্ডিভিজুয়াল যে নাম্বারস গুলো আসতেছে, ইফ উই অ্যাড দেম আপ, দিস হ্যাজ টু কাম টু 180। এখন আমি ক্লাস যখন এই লোকেশন যখন আইডেন্টিফাই করতেছি, আমি কি করলাম, আমি ফর সাম রিজন টিওনেস্টাটা বাদ দিয়ে দিছি, আমি শুধু কেইন রাখছি, ওলিয়ান রাখছি, শেফিল্ড রাখছি। তাহলে কি এটা একটা প্রপার ফ্রিকোয়েন্সি টেবিল হতো? হতো না। কারণ কি আমার এই টিওনেস্টাটাও আসলে নিয়ে আসতে হবে। কারণ কি আমার যে 180টার যে ডেটা আসলে আমি ক্যাটেগরাইজ করতে চাচ্ছি, এটা যেন কোনো না কোনো ক্লাসে আমি আসলে কোনো না কোনো ক্লাসের অবজারভেশনের আন্ডারে আসলে দেখাতে পারি, এটা অবশ্যই এটা করতে হবে। সো মুভিং অন, নেক্সট একটা যেটা জিনিস দেখতেছি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, উইচ ইজ রিলেটিভ ক্লাস ফ্রিকোয়েন্সি। সো রিলেটিভ ক্লাস ফ্রিকোয়েন্সি কি? যে এখানে আমরা কি দেখতেছি, আমরা আমাদের অবজারভেশন বা ফ্রিকোয়েন্সি গুলো সিম্পলি নাম্বার হিসাবে দেখাচ্ছি। রিলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা এটা একটা প্রপোর্শন হিসাবে দেখাই। প্রপোর্শন কিসের? প্রপোর্শন হচ্ছে এই টোটাল নাম্বার অফ কার সোল্ডের। সো converting class frequencies to relative class frequencies to show the fraction of the total number of observations in each class. তার মানে আমার টোটাল গাড়ি বিক্রি হয়েছে 180টা, কেইনে কয়টা বিক্রি হয়েছে? 52 ডিভাইডেড বাই 180, রাইট? 52 ডিভাইডেড বাই 180, যেটা ডান দিকে দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে, রাইট? সো দ্যাট ইজ 0.289, অথবা এটা পার্সেন্টেজে আমরা যদি লিখতাম, this would have been 28.9%. ওলিয়ানে 40 divided by 180, which is 0.22 percentage দেখালে 22.2% and so on, right? So simply আমাদের যে ক্লাস ফ্রিকোয়েন্সি গুলো আছে বা ক্লাসের যে টোটাল নাম্বার অফ অবজারভেশন, ক্লাসের যে অবজারভেশন গুলো আছে, সেটা যদি আমরা টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ দিই, তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি এন্ড রিলেটিভ ক্লাস ফ্রিকোয়েন্সি, এন্ড এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে রিলেটিভ ক্লাস ফ্রিকোয়েন্সি টেবল। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি টেবলের মতোই রিলেটিভ ক্লাস ফ্রিকোয়েন্সি টেবল, দ্যাটস ইট। ওকে, এখন তো আমরা টেবিলটা কিভাবে করতে হয় এটা দেখলাম। Next, what we'll be looking is basically the graphical presentation of these qualitative data, right? So qualitative data কে আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি টেবলে ডিসক্রাইব করতে পারি ওটা দেখলাম। এখন আমরা কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখতে চাই, রাইট? সো সবচেয়ে কমন গ্রাফিক্যাল ফর্ম টু প্রেজেন্ট, এগেন এটা খেয়াল রাখবেন, qualitative variable or qualitative data is basically বার চার্ট, রাইট? সো বার চার্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার দুইটা অ্যাক্সিস থাকে। সাধারণত যেটা হচ্ছে যে আপনার এক্স অ্যাক্সিসে আমরা যেই ভ্যারিয়েবল অফ ইন্টারেস্ট, রাইট, ভ্যারিয়েবল অফ ইন্টারেস্ট আমরা যদি ঠিক আমাদের আগের যে এক্সাম্পলটা ছিল, ভ্যারিয়েবল অফ ইন্টারেস্ট ছিল হচ্ছে লোকেশন। আমার আসলে অ্যারোটা দেওয়া ঠিক না, রাইট? সো এক্স অ্যাক্সিসে ইটস লোকেশন, আর ওয়াই অ্যাক্সিসে সাধারণত প্রতিটা লোকেশনে আসলে কয়টা অবজারভেশন পাচ্ছি, এটা সাধারণত আমরা ভার্টিক্যাল অ্যাক্সিস অর ওয়াই অ্যাক্সিসে দেখায় থাকি, রাইট? So this is what a bar chart basically looks like, right? This is what a bar chart looks like. So আমরা যে এক্সাম্পলটা নিয়ে ফ্রিকোয়েন্সি টেবিলটা বা আপনার রিলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিলটা করেছিলাম, দ্যাট ইজ আমাদের এক্স অ্যাক্সিসে ভ্যারিয়েবল অফ ইন্টারেস্ট কি? ভ্যারিয়েবল অফ ইন্টারেস্ট হচ্ছে আপনার লোকেশন অফ দ্য ডিলারশিপস, রাইট? সো কেইনে কয়টা গাড়ি বিক্রি হলো, ওলিয়ানে কয়টা গাড়ি, শেফিল্ড এন্ড টিওনেস্টা, right? And on the y-axis we have the number of vehicles sold or frequency of each class basically. So কেইনে কি হচ্ছে, আমরা y axis দেখেন,
নাম্বার দিয়েছি 10, 20, 30, 40, 50। সো সেই ক্ষেত্রে আপনার we sold, if I'm right, we sold 52 cars in Kane. সো এখানে দেখেন আমরা এই বারটাতে আসলে এটার উইথ কত দিবেন সবগুলা ক্ষেত্রে সেম হবে, বাট উইথ কত দিবেন এটা আপনাদের ব্যাপার। ইউ গাইস ক্যান মেক ইট আ বিট thinner, you guys can make it a bit fatter, it's perfectly fine. এখানে আসলে আপনার কত মোটা বা কত চিকন নিচ্ছেন এটার কোনো সিগনিফিকেন্স নাই when it comes to bar chart, right? ওলিয়ানের ক্ষেত্রে we sold 40 cars in Olean, so ওলিয়ানে 40টা গাড়ি এটাই আসলে দেখানো হচ্ছে, and শেফিল্ড আর টিউনেস্টের ক্ষেত্রেও সেম জিনিসটাই দেখানো হচ্ছে। একটা জিনিস যেটা খেয়াল রাখা লাগবে যে আপনার বার চার্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে a distinguishing feature of a bar chart is there is a distance or a gap between the bars, right? এটার proper explanation-টা আমরা এই চ্যাপ্টার একটু পরে গিয়ে দেখবো when we'll be looking at histograms that we use to graphically present quantitative data, right? বাট আপাতত জাস্ট জেনে রাখেন যে আমরা যখন বার চার্ট আসলে দেখাই তখন এই যে আমাদের যে এক্স অ্যাক্সিসে যে ভ্যারিয়েবল গুলো আছে, যেই ক্লাসগুলো আছে সেটার মাঝখানে অবশ্যই একটা আমরা গ্যাপ রেখে দেই। দেখেন সবগুলোর মাঝখানে কিন্তু একটা গ্যাপ দেওয়া হয়েছে, রাইট? সো এটা বার চার্টের একটা ডিস্টিংগুইশিং ফিচার্স, বা এইভাবেই আসলে আমরা বার চার্টটা দাঁড় করায় থাকি। নেক্সট উই হ্যাভ পাই চার্ট। Again, I'm pretty sure আপনারা জানেন what we mean by this. So pie chart টা basically হচ্ছে a chart that shows the proportion or percentages, right, that each class represents of the total number of frequencies, right? So এটার আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বার চার্ট। বার চার্ট সাধারণত আমরা ফ্রিকোয়েন্সি টেবিলে যে টোটাল মানে নাম্বার অফ অবজারভেশন বা প্রতিটা ক্লাসের আন্ডারে যে নাম্বার অফ অবজারভেশন বা ফ্রিকোয়েন্সি আছে ওইটাকে প্রেজেন্ট করার জন্য সাধারণত করি। আর যখন প্রপোর্শন বা পার্সেন্টেজ আকারে প্রেজেন্ট করার প্রশ্ন আসে কোয়ালিটেটিভ ডেটা, তখন আমরা হচ্ছে আপনার পাই চার্টটা ইউজ করে থাকি, রাইট? সো এখানে দেখেন আরেকটা এক্সাম্পল যেটা ওরা দিয়েছে যে ভেহিকল টাইপ, কোন ধরনের গাড়ি আসলে বিক্রি হচ্ছে, সেডান, এসইউভি, কম্প্যাক্ট, ট্রাক, হাইব্রিড গাড়ি, রাইট? সো দিজ আর the different types of cars that are being sold. So these are basically the different classes uh, of the vehicle types, right? Different classes, and these are the actual number of cars that are being sold under each category, right? And আমরা যদি এটা পার্সেন্টেজে কনভার্ট করি, that is 72 divided by 180, 54 divided by 180, 27 divided by 180, এভাবে করে করে যদি আসলে করি তাহলে this is the approximate percentage of cars that is being sold under each category. And এটাকে আমরা যদি আসলে পাই চার্ট আকারে প্রেজেন্ট করি, this is how it should look. দেখেন 0 থেকে 40%, এখান থেকে আমরা 0 ধরতেছি, রাইট? ঘড়ির মতো আসলে এটা দেখা হচ্ছে। So এই পোর্শনটা, this is basically what, this is 40%, and this is the proportion of sedans that are being sold, right? SUV 40 থেকে 70, that is 30%, তারপর হচ্ছে 15% which is 70 to 85, 85 to 95 is 10 which is trucks, and finally 5% হচ্ছে আপনার হাইব্রিড গাড়ি বিক্রি করা হচ্ছে, রাইট? সো এখানে বলা হচ্ছে যে বিকজ ইচ slice of the pie represents the relative frequency, again represents the relative frequency of each vehicle type as a passage of the total a percentage of the total sales, we can easily compare them. So একটা মিনিংফুল আসলে কনক্লুশন বা মিনিংফুল একটা ইন্টারপ্রিটেশন আমরা এই পাই চার্ট দেখেও করতে পারতেছি, যে আমরা দেখেই বলতে পারতেছি যে আপনার সবচেয়ে বড় পার্সেন্টেজ অফ সেলস আসলে আসতেছে হচ্ছে আপনার কোথা থেকে, সেডান গাড়ি থেকে, রাইট? সেডান আর এসইউভি থেকে হচ্ছে আপনার 70%, দ্যাট ইজ এই পুরা অংশটা সেডান আর এসইউভি থেকেই আপনার কিন্তু অ্যাপলউডের মেজরিটি সেলস আসতেছে, আর হাইব্রিড শুধু 5% আসতেছে, রাইট? সো একটা মিনিংফুল একটা ইন্টারপ্রিটেশন আমরা ড্র করতে পারি।
So এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা আসলে পাই চার্ট কখন ব্যবহার করি বা প্রেফার করি আর বার চার্ট কখন প্রেফার করি। সো এখানে আমি একটা কথা বলছি যে শো অ্যান্ড কম্পেয়ার রিলেটিভ ফ্রিকোয়েন্সিজ। when the objective is to show and compare relative frequencies, we use a pie chart. ঠিক আছে, তার মানে আমরা যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল করছিলাম ওইখান থেকে আমরা যদি আসলে ডেটাটাকে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে চাই, উইল প্রবাবলি বি ড্রয়িং আ পাই চার্ট। আমাদের যদি অবজেক্টিভই থাকে আসলে প্রপোর্শন বা পার্সেন্টেজে আসলে জিনিসটাকে প্রেজেন্ট করা, তাহলে উইল বি ইউজিং পাই চার্ট। আর বার চার্ট কখন ইউজ করব? বার চার্ট ইউজ করব হচ্ছে যখন আমরা অ্যাকচুয়াল নাম্বার অফ ফ্রিকোয়েন্সিজ অফ ইচ ক্লাস দেখাতে চাচ্ছি। সো আমরা যখন সিম্পলি ফ্রিকোয়েন্সি টেবিলটা ড্র করছিলাম, যেখানে কেইন ছিল, রাইট, শেফিল্ড ছিল, বাকিগুলার নাম আসলে আমার মনে থাকে না, রাইট। সো ওদের অ্যাকচুয়াল যে নাম্বার অফ কার্স দ্যাট হ্যাড বিন সোল্ড, রাইট। সো ওইটা দেখানোর জন্য আমরা তখন আসলে যখন আমরা শো অ্যান্ড কম্পেয়ার নাম্বার অফ ফ্রিকোয়েন্সিজ করার হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ, তখন আসলে উইল বি ইউজিং বার চার্ট। So moving on, now we'll be looking at the construction of frequency distribution. So চ্যাপ্টার শুরুতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা আসলে ফ্রিকোয়েন্সি টেবল, যেটা আমরা কোয়ালিটেটিভ ডেটার জন্য ক্রিয়েট করে থাকি, রাইট, সেটা আমরা কিভাবে ক্রিয়েট করে থাকি। সো এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নামের একটা জিনিস বা একটা টেবল। এটা আসলে কিভাবে বা কার জন্য আসলে করা হয়। সো প্রথম কথা যেটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে we are doing this for quantitative variable or quantitative data. An example might be profit, it might be sales, it might be even CGPA, height হতে পারে, right? So these are all examples of quantitative data, right? So when we are trying to organize and present quantitative data into like a meaningful form, right, আমরা frequency distribution আসলে ক্রিয়েট করতেছি, রাইট। সো ফর ইনস্টেন্স আমাদের যে অ্যাপলউড অটোর এক্সাম্পল আছে সেখানে শি ইজ প্রবাবলি দ্য সিইও, রাইট। So Miss Ball, she probably wants to summarize last month's sales by profit. Basically, profit যেটা প্রতিটা ভেহিকলের উপর বা প্রতিটা গাড়ির উপর হয়েছে সেটা অনুযায়ী যদি আমরা একটা মিনিংফুল ফর্মে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের আকারে আসলে প্রেজেন্ট বা সামারাইজ করে দেখাতে চাই, সেটা আসলে আসলে কিভাবে করবো এটা আসলে আমরা দেখবো, রাইট। সো দিস ক্যান বি ডান ইউজিং আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যদি ডিফাইন করতে হয়, how do we define it? It's basically a grouping of quantitative data into mutually exclusive and collectively exhaustive classes, showing the number of observations in each class. ঠিক আছে? So the only difference between frequency table and frequency distribution is this part. Frequency table আমরা করতেছিলাম হচ্ছে qualitative ডেটার জন্য, আর frequency distribution করতেছি হচ্ছে quantitative ডেটার জন্য, right? And the classes still have to be mutually exclusive and collectively exhaustive, and everything else remains the same. Okay, so let's look at this example, right, where Miss Catherine Ball of the Applewood Auto Group. So what I want you guys to do is basically pause the video and basically read this whole example. ঠিক আছে? সো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আসলে প্রফিট অনুযায়ী প্রফিট এটার জন্য আমরা আসলে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আসলে করতে চাচ্ছি, ঠিক আছে। এন্ড এটা প্রবাবলি পরবর্তীতে আমরা সেটাও দেখবো যে গ্রাফিক্যালি প্রেজেন্ট গ্রাফ চার্টস দিয়ে কিভাবে করা যায়, ঠিক আছে। So the basic questions or the typical questions that she or Miss Ball basically wants answered is what is the typical profit on each sale? What is the largest or maximum profit on any sale? What is the smallest or minimum profit on any sale? And what values do the profits tend to cluster? So these are some of the questions that she has, and এটা আসলে আমরা solve করতে পারবো using what? Using frequency distribution. ঠিক আছে?
সো শুরুতে আমরা যেটা করতেছি, আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের যে 180টা ভেহিকেল আছে, এদের সবার প্রফিট, 180টা যে ভেহিকেল বিক্রি করা হয়েছে এই বছরে, এদের সবার প্রফিট আসলে আমাদের ফার্স্টে জানতে হবে, রাইট? সো ইন দিস টেবল উই হ্যাভ অল দিস ডেটা, রাইট? যে এখানে 180টা গাড়ির আসলে আপনার কোনটার উপর কত প্রফিট হয়েছে এটা সব লিস্ট করা আছে, ঠিক আছে? সো first গাড়িতে they made a profit of 1387, second গাড়িতে 1754, থার্ড গাড়িতে 1817 and so on, right? So প্রতিটা গাড়ির উপর আসলে কতটা কত টাকার প্রফিট করা হয়েছে এটা সব আসলে ডিটেইলে এখানে দেওয়া আছে, রাইট? সো সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই টেবিলটা দেখে আসলে আমরা খুব একটা কিছু বুঝতে পারছি না, রাইট? এই টেবিলটা দেখে probably the only observations after going through all of these data is that আমরা probably a 294, which is the minimum value of profit that we made, and 3292, the maximum value of profit that we made, or the maximum profit that we made on a single car, এই ইনফরমেশন ছাড়া আসলে অন্য কোনো কোয়েশ্চেনের আনসার করা আসলে মিস বলে যেগুলো ছিল, কোয়েশ্চেন আনসার করা আসলে আমাদের পক্ষে সম্ভব না, রাইট? সো উই মাইট ওয়ান্ট টু নো আসলে টিপিক্যাল প্রফিট বা অ্যাভারেজ প্রফিট আপনার কোন আহ, কোন কত টাকার গাড়িতে বেশি আসলে প্রফিট হচ্ছে বা বেশি প্রফিট হচ্ছে, রাইট? বা কোন এরিয়াতে আসলে প্রফিট গুলা দে টেন্ড টু ক্লাস্টার, রাইট, অর কনসেন্ট্রেট, রাইট? সো এটাকে আমরা বলতেছি হচ্ছে র ডেটা, রাইট? বা ডেটা, সিম্পলি ডেটাও বলা যায়। সো এই র ডেটাটা আসলে ইন্টারপ্রিটেশন বা আসলে বুঝাটা অনেক বেশি মানে সহজ হয়ে যাবে if we present this using a frequency distribution, and that is what we are going to see right now, right? So ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করার জন্য আসলে আমাদের 4টা স্টেপ ফলো করা লাগে, রাইট? It's not as straightforward as frequency table, unfortunately, right? So first যে স্টেপটা সেটা হচ্ছে we need to decide on the number of classes, right? So what do we understand by classes? আপনার তো I'm pretty sure মনে আছে যে কেইন একটা ক্লাস ছিল, শেফিল্ড একটা ক্লাস ছিল, right? Torrens-Steno or something, that was another class. So these were all class or categories, right? So এখানে তো there's no more qualitative data, right? ভ্যারিয়েবলটা আসলে কোয়ান্টিটেটিভ হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আসলে আমাদের কয়টা ক্লাস আমরা রাখবো বা ক্যাটেগরাইজ করব, এটা আমাদের হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ বা ফার্স্ট answer that we need to come up with, right? We need to decide on the number of classes, right? সো এখানে মানে একটা জিনিস যেটা খেয়াল রাখা লাগবে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দের ইজ নো পারফেক্ট সায়েন্স, মানে পারফেক্ট কোনো সলিউশন বা পারফেক্ট কোনো আপনার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে আসলে কিছু নাই, রাইট? সো এখানে আমরা যেটা করতে যাচ্ছি, উই হ্যাভ ট্রাই টু কাম আপ উইথ দ্য প্রসেস যে যার মাধ্যমে আমরা একটা ভালো একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আসলে দাঁড় করাতে পারি, রাইট? সো দ্য ফার্স্ট স্টেপ ইটস কল দ্য 2 to the k রুল, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনারা যদি এখানে পড়েন যে স্মলেস্ট নাম্বার অর কে ফর দ্য নাম্বার অফ ক্লাসেস সাচ দ্যাট 2 to the power k is greater than the number of observations, এটা যদি আমি ম্যাথমেটিক্যালি দেখাই, তার মানে কে এর ভ্যালুটা এমন হতে হবে যে 2 to the power k should be greater than n. n কি? n হচ্ছে আমার টোটাল নাম্বার অফ অবজারভেশন। সো আপনাদের যদি মনে থেকে থাকে আমাদের n এর ভ্যালু ছিল কিন্তু আপনার 180, right? That was my total number of observation, the total number of cars that I sold, the total number of profits on individual cars that I've gotten, right? So আমরা যদি দেখি এখানে দেওয়া আছে যে 2 to the power 7 এর ভ্যালু আসলে হচ্ছে 128, and 2 to the power 8 এর ভ্যালু হচ্ছে আপনার 256, right? Sorry about that. ইন্টারনেট একটু সমস্যা হয়েছিল।
Okay, so as I was saying, the first step is we need to decide on the number of classes, right? So in order to decide on the number of classes, we follow something called the 2 to the power k rule. So 2 to the power k rule টা আসলে কি? 2 to the power k rule হচ্ছে আমাদের k এর ভ্যালুটা, which is the number of classes কে আমরা বলতেছি হচ্ছে k, right? Needs to be such that 2 to the power k is greater than n. n এখানে কি? n হচ্ছে my total number of observation, right? সো আপনাদের যদি খেয়াল থেকে থাকে আমাদের টোটাল নাম্বার অফ অবজারভেশন ছিল হচ্ছে 180. 180 is the total number of cars that we sold, and we have 180 profits on individual cars, right? So আমার কে এর ভ্যালুটা বা নাম্বার অফ ক্যাটাগরিজ বা নাম্বার অফ ক্লাস এমন হতে হবে যেন আপনার 2 to the power k is basically greater than n, right? So as I was just saying that there is no perfect way or perfect science when it comes to constructing frequency distribution. Perfect frequency distribution বলে কিছু আসলে হবে না, right? কিন্তু আসলে we are trying to come up with a system where we can create a good frequency distribution, right? So এখানে যদিও বা লেখা আছে, but I'm still writing it. We know 2 to the power 7 is 128. On the other hand, 2 to the power 8 is 256, right? So আমি একটু আগেই বললাম যে 2 to the power k should be such that it is greater than n, right? So যখন 2 to the power 8 হচ্ছে তখনই কিন্তু আসলে আমার 180 এর বেশি হচ্ছে, রাইট? সো বেশি যেহেতু হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? I'll select 8 as my recommended number of classes. So এই জন্য আমরা বলেছি যে so the recommended number of classes is basically 8. So আমার ফার্স্ট কোশ্চেনের আনসার আমি পেয়ে গিয়েছি। ফার্স্ট কোশ্চেনের আনসার হচ্ছে আমার নাম্বার অফ ক্লাসেস which is k should be 8. For the second step, what we need to keep in mind is we want to determine the class interval, right? So class interval বলে আসলে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিলের ক্ষেত্রে কিছু ছিল না। এখানে থাকবে। এখানে থাকবে কেন? কারণ হচ্ছে we are dealing with quantitative data. তার মানে প্রতিটা ক্লাসের ভ্যালু বা প্রতিটা ক্যাটাগরির ভ্যালু আসলে কোন রেঞ্জে থাকবে, রাইট? এটা আমরা আসলে দেখতে চাচ্ছি। আমরা ফাইনালি যখন ফ্রিকোয়েন্সি টেবিলটা দেখবো আই থিংক তখন জিনিসটা একটু সহজ হবে। ফর দ্য টাইম বিং ক্লাস ইন্টারভেল হচ্ছে যে প্রতিটা ক্লাসের ভ্যালুর আসলে রেঞ্জটা কতটুকু হবে, রাইট? সো সাধারণত জেনারেলি দ্য ক্লাস ইন্টারভেল ইজ দ্য সেম ফর অল ক্লাসেস, রাইট? The classes all taken together must cover at least the distance from the minimum value in the data up to the maximum value. তার মানে আমি যে আপনার প্রতিটা ক্লাস ইন্টারভেল along with all the classes এমন ভাবে আসলে নিতে হবে জানি আমার মিনিমাম ভ্যালু, যেটা আপনার যদি খেয়াল থেকে থাকে 292, আর ম্যাক্সিমাম ভ্যালু এই পুরো রেঞ্জটা আসলে আমাদের কভার করে। সো ক্লাস ইন্টারভেল we denoted by something called I, right? So I আসলে এমন হইতে হবে that is such that it is greater than or equal to the maximum value in the data set minus the minimum value divided by k. K কি এখানে? K is the total number of observation যেটা আমরা পেয়েছি হচ্ছে 8. So maximum value আমার এই data set এ আমরা দেখেছিলাম it was 3292. The minimum value was 294 and the total number of observation was 8. So we come up with something which is 374.75, right? এখন সাধারণত যেটা প্র্যাকটিস সেটা হচ্ছে যে আমরা এই ক্লাস ইন্টারভেলটাকে আমরা we usually round it up to like a multiple of either 10, multiple of 100 or a multiple of 1000, right? সো সেইটাই যদি করে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা we prefer not to keep this as 374.75. এটা আসলে যে 374 আছে, so we'll probably be rounding it up to the closest 100. So in that case কত হবে? In that case এটা আমাদের 400 হয়ে যাবে। So আমাদের ক্লাস ইন্টারভেলটা কত হচ্ছে? ক্লাস ইন্টারভেলটা হচ্ছে 400. So 374 আসলে 374.75 আমরা রাখবো না, we are rounding it up to 400. The next
the next step involves setting the individual class limits. ঠিক আছে, যে ইন্ডিভিজুয়াল ক্লাস লিমিট গুলা কত থেকে কত আসলে হবে, রাইট? সো এটা যেটা খেয়াল রাখা লাগবে, এগেন আই আন্ডারস্ট্যান্ড ইউ গাইস আর স্টিল আ বিট ইন দ্য ডার্ক, আপনারা বুঝতেছেন না কোনটা কি হচ্ছে। আমরা ফাইনালি যখন ফাইনাল আসলে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা দেখবো, তখনই আসলে আমরা বুঝে যাবো যে আসলে আমরা কি বলতেছি কোনটার ক্ষেত্রে। সো what we need to do is we need to state clear class limits, ঠিক আছে? For each observation can only be put into only one category. So clearly আমাদের ক্লাস লিমিট গুলা সেট করা লাগবে। আমি এটার এক্সাম্পলটা আপনাদের নেক্সট স্লাইডে আশা করি দিচ্ছি, ঠিক আছে? So that we can only be put into one category. Must avoid overlapping or unclear class limits, right? So clear হইতে হবে যেন আমরা আলাদা করে ক্যাটাগরিতে দিতে পারি, রাইট? এন্ড কোনো ওভারল্যাপিং অথবা আনক্লিয়ার ক্লাস লিমিট রাখা যাবে না। ওকে, ঠিক আছে। সো সাধারণত যেটা হচ্ছে, we cover a larger than necessary range. Why are we saying this? For example, using 8 classes with an interval. আপনার যদি মনে থাকে আমাদের নাম্বার অফ ক্লাসেস ছিল 8 and our class interval was 400, right? So using 8 classes with an interval of 400 in the Applewood auto group example results in a range of 3200, right? That is প্রতিটা ক্লাসের রেঞ্জ হচ্ছে আপনার 400 করে। সো আমাদের যদি 8টা ক্লাস থাকে তাহলে 4 হচ্ছে 3200। আই এম হোপিং আপনারা রেঞ্জ বলতে কি বুঝে আপনারা আসলে বুঝেন। সো রেঞ্জ ইজ বেসিক্যালি যে কোনো ডেটা সেটের ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু is my range, right? So if you guys remember, our actual maximum value was 3292 and our actual minimum value was 294. So আমাদের actual range of this data set is 2998, রাইট? এটা আমরা সিজিপি এর ক্ষেত্রে করতে পারি। লেটস সে আপনাদের ক্লাসে হাইয়েস্ট সিজিপি যদি হয়ে থাকে 3.9, লোয়েস্ট সিজিপি হয়ে থাকে যদি হয়ে থাকে 2, তাহলে সেই ক্ষেত্রে our range should be 1.9, right? So the actual range is 2998, but আমরা যেহেতু 8টা ক্লাস নিচ্ছি, আপনার 400 করে ক্লাস ইন্টারভেল ধরতেছি, we are actually covering 3200 in range, right? Again, একটু পরে আপনারা you'll get a clear understanding of what I'm saying. So comparing the value to 3200, we have an excess of 202. That is 3200 minus 2998. We get 202. So আমাদের 202 আসলে এক্সেস আছে, কারণ আমাদের অ্যাকচুয়াল রেঞ্জটা হচ্ছে 2998 and we are basically creating a range of 3200, right? So continuing with the কি বলে third step, that is setting the individual class limits. যেহেতু আমাদের আসলে 202টা এক্সট্রা রেঞ্জ হিসাবে, রেঞ্জের একটা অংশ হিসাবে আসতেছে, কারণ so because we need to cover only the range that is maximum minus minimum, it is natural to put approximately equal amounts of the excess in each of the two tails. তার মানে আমাদের শুরুর যেই ক্লাস ইন্টারভেলের যে শুরুটা আছে আর ক্লাস ইন্টারভেলের যে শেষটা আছে, সেখানেই আসলে আমরা বেসিক্যালি অ্যাডিশনাল যে অ্যামাউন্টটা সেটা সাধারণত দিয়ে দেয়। এগেন কেমনে দিচ্ছি এটা আমি বলতেছি। Of course, we also should select convenient class limits. A guideline is to make the lower limit of the first class a multiple of the class interval. Sometimes this is not possible, but the lower limit should at least be rounded, right? So again, আমাদের ইন্টারভেল টোটাল কয়টা, ক্লাস কয়টা? 8টা। ক্লাস ইন্টারভেল হচ্ছে 400 করে। কোয়েশ্চেনটা এখন যেটা ছিল যে আমাদের ইন্ডিভিজুয়াল ক্লাস লিমিটটা আসলে কত থেকে কত হবে, রাইট? শুরুটা কোথা থেকে হবে? সো আপনাদের যদি মনে থাকে আমাদের শুরুর ভ্যালুটা ছিল 292, রাইট? সো আমি কিন্তু এখানে 292 থেকে 692 দিতে পারতাম, রাইট? বাট এখানে যেটা বলতেছে যে সাধারণত যেটা প্র্যাকটিস সেটা হচ্ছে আমরা শুরুর নাম্বারটা আসলে রাউন্ড করে দেই, রাইট?
we have a tendency to round it, and আপনার যদি মনে থাকে যে 202 আসলে আমাদের এক্সেস রেঞ্জ হিসাবে ছিল, যেটা আমরা ভাগ করে 101 101 আমরা এই 292 এদিকে আসলে 100-র মতো দিয়ে দেওয়া উচিত, আর এদিকে আসলে আপনার 3292 ছিল, তো 3292 হওয়ার কথা, তো এদিকে আসলে আমাদের 100 মতো দিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা এই যে শুরুটা যে করতেছি, we want to, বা it's convenient, again আমি যেটা বলতেছিলাম যে this is not perfect science, right? This is not a perfect way. আমরা সাধারণত এমন একটা নাম্বার আসলে we try to select যেটা হচ্ছে which is conveniently rounded, right? So we are starting with 200 here. এটা আসলে কেন এক্স্যাক্টলি 200, আপনি যদি বলেন স্যার 190 দিয়ে শুরু করলাম না কেন, 210 মানে 185 দিয়ে শুরু করলাম না কেন, এটা আসলে প্রপার কোনো আনসার নাই। we just 200টা, this is a convenient number, right? So আমাদের ক্লাস ইন্টারভেল ছিল কিন্তু হচ্ছে 400 করে, so 200 up to 600, 600 up to 1000, 1000 up to 1400 and so on, right? এভাবে করে আমরা আসলে দিচ্ছি, right? So এইখানে আমি একটা জিনিস একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা এখানে আপ টুর মানেটা কি? আপ টুর মানেটা হচ্ছে যে স্টার্টিং ফ্রম 200 আপ টিল 600, তার মানে 600 এর থেকে কম, গ্রেটার দেন অর ইকুয়াল টু 200, লেস দেন 600। এই যে এই লাইনটার মানে হচ্ছে এটা, গ্রেটার দেন অর ইকুয়াল টু 200, লেস দেন 600। 600 আপ টু 1000 এর মানে কি? এটার মানে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 600, লেস দেন 1000, রাইট? সো ইটস ক্লিয়ার 999 যদি হয় তাহলে সেটা কোথায় আসবে? আবার এটার ক্ষেত্রে কি? গ্রেটার দেন অর ইকুয়াল টু 1000, less than 1400. So if we come up with an observation যেটার value let's say হচ্ছে 999, we made a profit of 999 on one of the cars, right? So সেটা কোন ক্যাটাগরিতে যাবে? এই যে আমি একটু আগে যে আপনাদেরকে বলতেছিলাম যে ক্লিয়ার আপনার ক্লাস লিমিট আসলে সেট করতে হবে, রাইট? অ্যাম্বিগুইটি কোনো থাকা যাবে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এটা যে if we come up with such a number 999, where do we put it? We put in this category, এই ক্যাটাগরিতে বা এই ক্লাসে আসলে অবজারভেশনটা আপনার যাবে, রাইট? 1000 হলে 1000 হলে এখানে যাবে। এটা এই জিনিসটা বলার কারণ হচ্ছে একটা কমন প্র্যাকটিস, সেটা হচ্ছে যে we have a tendency to write something like this: 200-600, 600-1000, 1000-1400, right? So this is মানে বেসিক্যালি কনফিউজিং যে 600 কি আসলে এই ক্লাসে আসতেছে নাকি এই ক্লাসে আসতেছে, 1000 কি এই ক্লাসে যাচ্ছে নাকি এই ক্লাসে যাচ্ছে, right? So again, strongly recommend you guys use something like this, up to. So we're done with step 3. আমরা দেখলাম যে আসলে আপনার uh, we basically have come up with the number of classes, right? We have come up with প্রতিটা ক্লাসের জন্য ইন্টারভেল কত হবে, that is 400, so and we have set the initial class limit as well, right? So 200 থেকে 600, 600 থেকে 1000, 600 থেকে 1400 and so on, right? So এখন আমরা যেটা করব ফাইনালি সেটা হচ্ছে we will tally these profits into the classes and determine the number of observation in each class, right? So এখানে যদি আপনারা খেয়াল করে দেখেন, আমাদের ফার্স্ট প্রফিটটা হচ্ছে 1387। 1387 আসলে কোন ক্লাসে বিলং করে? এই ক্লাসে বিলং করে, রাইট? সো দিস ইজ মাই প্রবাবলি মাই ফার্স্ট, আমি একটা কাউন্ট করলাম 1754। 1754 কোনটাতে বিলং করার কথা? 1754 এই ক্লাসে বিলং করবে, রাইট? সো এখানে একটা দিলাম। 1817 এগেন কোনটাতে? 1817 এখানে একটা হইল। 1040, 1040 এই জায়গায় আসবে, রাইট? সো 2 সেকেন্ডটা আমার এখানে আসতেছে। এইভাবে আসলে করে করে প্রতিটা আমরা কোন ট্যালি করব যে কোন অবজারভেশনটা কোন ক্লাসে যাচ্ছে, and ওখান থেকে what we'll be doing is determining the number of observations in each class. So
এই পুরা জিনিসটা আমরা যদি ট্যালি করা শেষ করি তাহলে it will look something like this, right? And if we transform this into a proper frequency distribution, এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8, so 8টা observation, 600 থেকে 1000 11টা observation, 1000 থেকে 1400 23টা observation, 38টা 45টা 32টা 19 14, and finally total number of observation is 180. So এইটাকে আসলে আমরা বলতেছি হচ্ছে frequency distribution. Frequency distribution, and these are the steps that we basically need to follow in order to create that, right? So we have to determine the number of classes, we have to determine the class interval, we need to set limits, and once we have constructed the individual classes, we can count the observations, tally them, and come up with the frequency distribution table. So what I want you guys to do is pause the video here and read through this whole segment. So এখানে যেটা বলা হচ্ছে যে now that we have organized the data into frequency distribution, right? আমাদের শুরুতে কি ছিল? শুরুতে 180টা বেসিক্যালি ডেটা আমরা সিম্পলি লিস্ট করে একটা টেবিলে দেখাচ্ছিলাম, রাইট? But once we have organized this data into frequency distribution, this becomes meaningful. This has some meaning, right? অনেক কিছু আসলে আমরা এই ফ্রিকোয়েন্সি আগের যে ফ্রিকোয়েন্সি টেবিলটা আছে which is this one, এখান থেকে আসলে আমরা অবজার্ভ করতে পারি, রাইট? আপনার প্রফিটের রেঞ্জ কত থেকে কত, তারপর হচ্ছে 400 দিয়ে ক্লাস ইন্টারভেল করতেছি, রাইট? প্রফিট আসলে আমার কোথায় কনসেন্ট্রেটেড আপনি যদি খেয়াল করেন এখানে বলা হচ্ছে যে 1000 থেকে 3000, রাইট? সো এই রেঞ্জে আসলে আপনার সবচেয়ে বেশি দেখেন গাড়ি বিক্রি করা হচ্ছে, ওরা বলতেছে 87% of the profits came from this region, right? The cars were sold in this region, right? আপনার chapter 3 তে I'm guessing আপনারা you guys have been accustomed to averages, right? Mean, median, so you know what we mean by average profit. So প্রতিটা ক্লাসের জন্য আসলে আমাদের টিপিক্যাল or average profit using class midpoint আমরা দেখতে পারতেছি, right? So what I want you guys to do is go through this and we can probably have a discussion about this in the review class. ওকে, সো এখানে লাস্ট যে কথাটা বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে এই যে আমরা যে আপনার ইনফরমেশন গুলা আপনার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে প্রেজেন্ট করলাম, রাইট? ইট ডাজ রেজাল্ট ইন a loss of some detail information. কিরকম ডিটেল ইনফরমেশন? ফর ইনস্টেন্স আপনার কি বলে উই ক্যান নো লঙ্গার পিন পয়েন্ট যে প্রতিটা ভেহিকল থেকে এক্স্যাক্টলি কত করে প্রফিট হচ্ছিল। আমরা যখন অরিজিনালি বিশাল একটা টেবিল দেখছিলাম বা বিশাল একটা লিস্ট দেখছিলাম, আমাদের কিন্তু প্রতিটা গাড়ির আপনার কত করে প্রফিট হচ্ছিল এটা কিন্তু আমরা জানতে পারতাম ওইখান থেকে, রাইট? যেটা আমরা যখন এটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকারে উইথ রেঞ্জেস নিয়ে আসলাম, রাইট? তখন কিন্তু আর দেখা পসিবল হচ্ছে না, রাইট? আরেকটা জিনিসও যেটা আপনার কি বলে আমার এক্স্যাক্টলি এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যদি কাউকে দেখানো হয় তার পক্ষে এক্স্যাক্টলি মিনিমাম প্রফিট কত, এক্স্যাক্টলি ম্যাক্সিমাম প্রফিট কত, এটা কিন্তু আসলে বলাটা সম্ভব না, রাইট? কিন্তু আমাদের যে লোয়ার লিমিটটা আর আপার লিমিটটা অফ দ্য লাস্ট ক্লাস, রাইট, which is probably 3400, এই দুইটা দেখে কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া পেতে পারছি, so we are not really losing that much meaning. So on the other hand we just saw
যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আকার প্রেজেন্ট করার জন্য what are the inferences that we are able to make in the last slide, right? অনেকগুলা কথা বলা হয়েছে, ওইটা কিন্তু সিম্পলি আপনার এই এই টেবিল থেকে, এই লিস্টটা থেকে আমাদের আসলে করা পসিবল হতো না, রাইট? সো অবভিয়াসলি দ্য অ্যাডভান্টেজেস অফ সামারাইজিং অল দিস প্রফিটস ইনটু a more understandable and organized form more than offsets what we are losing in the form of some disadvantages. সো আমরা কি বলে আপনার কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে যেটা দেখছিলাম যে আমরা কি বলে ক্লাস ফ্রিকোয়েন্সি গুলাকে রিলেটিভ ক্লাস ফ্রিকোয়েন্সি হিসাবে present করতেছিলাম, right? So we can do the same in this case as well, right? Simply frequency গুলাকে relative frequency আকারে, relative class frequency আকারে present করতেছি by dividing the number of observation in each class or frequency in each class by the total number of observation, right? এটা করে রিলেটিভ আকারে একটা প্রপোর্শনাল আকারে আমরা এটা আসলে প্রেজেন্ট করতেছি। So moving on, now that we have seen how we can present quantitative data in the form of frequency distributions, now we move to the graphical presentations of such distributions, right? Graphically আমরা আসলে কিভাবে এগুলাকে প্রেজেন্ট করতে পারি। So one way we can do that is, sorry about that. So one way we can do that is by making something called the histogram, right? So histogramটা আসলে আমরা কেন ইউজ করতেছি, হিস্টোগ্রামটা ইউজ করতেছি কারণ দেখা যেতে পারে যে আমরা এই যে প্রফিট গুলা যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে দেখালাম, রাইট? এটা আসলে আমরা গ্রাফিক্যালি দেখতে যেতে পারি, রাইট? উই নিড আ কুইক পিকচার, রাইট? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আসলে একটু সময় বেশি লাগতে পারে হয়তোবা। তারপর হইতেছে stock analysts, they might want to see a histogram of or graphical representation of stock prices, right? আমাদের me being a teacher, আমি আপনাদের সিজিপি এর একটা গ্রাফিক্যাল অথবা চার্টের প্রেজেন্টেশন দেখতে যেতে পারি, right? For better understanding or for a quick understanding, right? So এটা করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে গ্রাফিক্যালি প্রেজেন্ট করার জন্য we create something called histogram, right? So histogram and আমরা একদম শুরুতে যেটা দেখছিলাম bar chart are very similar, right? Why are they similar? কারণ হইতেছে যে আমরা দেখেন এখানেও কিন্তু আমাদের x axis এ we have what is the variable of interest. In this case it is profit. ওই ক্ষেত্রে কি ছিল, ওই ক্ষেত্রে ছিল হচ্ছে আপনার লোকেশন, right? And x-axis we have the number of observations or the number of vehicles in this case, right? Or the class frequency, আমরা যদি frequency distribution এর definition অনুযায়ী জিনিসটা explain করতে চাই। So histogram আসলে কি? Histogram is basically a graph in which the classes are marked on the horizontal axis. So class in this case, or the variable of interest in this case, is the profit, and the class frequencies on the vertical axis. The class frequencies are represented by the heights of the bars, and the bars are drawn adjacent to each other. তার মানে বার চার্টের সাথে একটা ডিফারেন্স আছে। বার চার্টের সাথে ডিফারেন্সটা কি? বার চার্টের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে there's a gap between the bars, right? There's a gap between the bars. এখানে দেখেন no gap, right? These are adjacent. Adjacent হওয়ার কারণটা কি? Adjacent হওয়ার কারণটা হচ্ছে this is actually a feature of histogram. কারণ আমরা যখন ভ্যারিয়েবলটা আসলে এই ক্ষেত্রে প্রফিট হচ্ছে, রাইট? প্রফিটের ক্ষেত্রে আসলে this is basically a continuous variable, right? So variables such as profit, variables such as height, variables such as CGPA, I'm guessing আপনারা এটা first chapter এ পড়েছেন, right? So variables such as these or even sales, right? These are all what? These are all continuous variables, right? So continuous variable এর ক্ষেত্রে আসলে কোনো গ্যাপ রাখা যাবে না, গ্যাপ রাখা যাবে না কারণ continuous variable তো continuous, right? So 600 পর্যন্ত একটা ক্লাস ইন্টারভেল দিয়ে আমি যদি গ্যাপ দিয়ে আবার শুরু করি, what does that gap represent? It's just misleading, right?
অন দি আদার হ্যান্ড আমরা যখন বার চার্ট আমরা আসলে বেসিক্যালি দেখাচ্ছিলাম, এখানে আমার কি ছিল, এখানে ছিল হচ্ছে লোকেশন, হেয়ার কালার হইতে পারে, গাড়ির টাইপ হইতে পারে, রাইট? দিজ আর অল হোয়াট, দিজ আর নমিনাল ভ্যারিয়েবলস। সো নমিনাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে আসলে কন্টিনিউইটির তো কোনো প্রশ্ন আসতেছে না। সো এই কারণে আসলে আমরা এটা ডিফারেন্ট যে এটা রিপ্রেজেন্ট করার জন্য আসলে একটা গ্যাপ দিয়ে থাকি, ঠিক আছে? সো এটাই। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই, আমরা এখানে সিম্পলি নাম্বার অফ ভেহিকলস অথবা ক্লাস ফ্রিকোয়েন্সির জায়গায় আমরা যদি রিলেটিভ ক্লাস ফ্রিকোয়েন্সি দিতাম, the shape of the histogram would have still remained the same. This would have still remained the same, right? Simply এখানে এইটার জায়গায় এখানে কিছু একটা পার্সেন্টেজ আসতো, এখানে একটা পার্সেন্টেজ থাকতো, দ্যাটস ইট, নাথিং এলস, আর কোনো চেঞ্জ আসতো না। This would have been the same. Next we move to something called frequency polygon, right? So frequency polygon key, frequency polygon again is very similar to histogram. A frequency polygon also shows the shape of a distribution and is similar to a histogram. It consists of line segments connecting the points formed by the intersections of the class midpoints and the class frequencies. Okay, so এইখানে হিস্টোগ্রামে আমরা যেটা দেখছিলাম, আমরা আসলে একটা রেঞ্জ ক্লাস ইন্টারভেলটা দেখাচ্ছিলাম, দ্যাট ইজ 200 আপ টু 600। এটা আমরা দেখালাম যে এখানে 200, এখানে 600। সো বারটা ছিল এরকম কিছু একটা, রাইট? তারপরে 600 থেকে 1000 ছিল, এরকম কিছু একটা ছিল, রাইট? অ্যান্ড সো অন। সো এখানে rather than using these class intervals, frequency polygon ক্ষেত্রে we use something called the class midpoints. The y-axis is still remaining the same, right? Y-axis এ এখনো class frequency or observation সংখ্যাটাই আসতেছে। সো মিড পয়েন্টটা আসলে বলতে আমরা কি বুঝাচ্ছি? মিড পয়েন্টটা হচ্ছে যে যে কোনো ইন্টারভেলের আপনার যে লোয়ার লিমিটটা আছে আর আপার লিমিটটা আছে সেটার অ্যাভারেজ, দ্যাট ইজ 200 প্লাস 600 ডিভাইডেড বাই 2, কত আসে? 400। তার মানে 200 আর 600 মিড পয়েন্টটা হচ্ছে 400। তারপর হচ্ছে আপনার 600 প্লাস 1000 ডিভাইডেড বাই 2, কত আসবে? 800। এটা 400 এখান থেকে, এটা সিমিলারলি আমরা প্রতিটা ইন্টারভেলের জন্য মিড পয়েন্টটা বের করতেছি, ঠিক আছে? আর ক্লাস ফ্রিকোয়েন্সি তো ইটস স্টিল রিমেইনিং দ্য সেম। সো ফ্রিকোয়েন্সি পলিগনে আসলে আমরা এটা কিভাবে প্রেজেন্ট করতেছি? সো ফ্রম দ্য প্রিভিয়াস টেবল আপনার 400 একটা মিড পয়েন্ট, 800 একটা মিড পয়েন্ট, 1200 একটা মিড পয়েন্ট, 1600, 2000, 2400, দিজ আর অল মিড পয়েন্টস, রাইট? 3600 আর জিরোতে আমি একটু পরে আসতেছি। সো 400 যে মিড পয়েন্ট আছে, দ্যাট ইজ ফর দ্য রেঞ্জ ফ্রম 200 টু 600। আমার ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে, ক্লাস ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে 8। সো আমি কি করব, আমি এখানে 400তে আসবো, 400তে এসে 8-এ এসে আমি একটা ডট দিব, ঠিক আছে? সো আই আইডেন্টিফাই দিস ইজ বেসিক্যালি 400 কোঅর্ডিনেট যদি বলি, এটা হচ্ছে 400 আর 8। 800 জন্য আপনার ক্লাস ইন্টারভেল ছিল হচ্ছে 11। সো লেটস সে দিস ইজ সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার, রাইট? 1200 ক্ষেত্রে this was 23, so this will be somewhere around এখানে কোথাও এক জায়গা হবে। সো এইখানে ডটটা আসলে হবে, ঠিক আছে? সিমিলারলি 2000 এর জন্য this was 38, so close to 40, সরি 1600 এর জন্য this was 38, so 40 একটু নিচে। তারপরটা ছিল 45 2000 এর জন্য। 2400 এর জন্য this was 32, so this will be somewhere around here। 2800 এর জন্য it was 19, so
32 somewhere around here, and 3200 এর জন্য this was 4, so এই জায়গায় হবে, রাইট? শূন্য আর আটের মাঝামাঝি কোথাও। সো আমরা যেটা করি সেটা হচ্ছে এগুলা একটা স্ট্রেইট লাইন দিয়ে দিয়ে এটা কানেক্ট করে দেই। আমারটা অবভিয়াসলি অত সুন্দর হচ্ছে না, এটা কার্ভ হবে না, দিস উইল বি স্ট্রেইট লাইনস। আমরা নেক্সটটাতেই এটা দেখবো, রাইট? আর এর পাশাপাশি যেটা করি যে আমার যে সবচেয়ে হাইয়েস্ট যে মিড পয়েন্টটা আছে এটার সাথে আমি আসলে আমার যে মিড পয়েন্ট গুলোর মধ্যে ডিফারেন্স সেটা অ্যাড করে দিই, দ্যাট ইজ 3200 প্লাস 400 ইকুয়ালস 3600, which is this. So 3600 এর এখানে জিরোতে আমি এটা কানেক্ট করে দেই, আর 400 মাইনাস 400 এখান থেকে 400 পিছনে যাই, so which comes to 0. So এখানে আমি জিরোতে আসলে দাগটা কানেক্ট করে দিব। সো আমি যদি প্রপারলি জিনিসটা আসলে দেখি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, it would look something like this. So this is what we are calling frequency polygon, right? So both the histogram and the frequency polygon allow us to uh, get a quick picture of the main characteristics of the data, right? কোথায় বেশি আসতেছে, কোথায় কম আসতেছে, what are the points of concentration, বেশি কোন জায়গাগুলো, right? And although the two representations are similar in purpose, the histogram has the advantage of depicting each class as a rectangle with the height of the rectangle by representing the number in each class, whereas the frequency polygon in turn allow us to compare directly two or more frequency distribution. So histogram যদিও বা দুইটার পারপাসটা সেম, ঠিক আছে, it's giving us a quick picture as to কোন রেঞ্জে বা কোন ক্লাস ইন্টারভেলে আসলে আমার অবজারভেশন বেশি, বা কোনটাতে হাইয়েস্ট আসতেছে, কনসেন্ট্রেশনটা কোন রিজন, এগুলো আসলে আমরা দেখতে পারতেছি দুইটাতেই। কিন্তু হিস্টোগ্রামের ক্ষেত্রে the height of the rectangular bars basically represent the numbers in each class or the class frequency in each class, right? এটা খুব ইজিলি আমি দেখতে পারতেছি ফ্রিকোয়েন্সি পলিগনে। দিস দিস ইজ স্টিল ভিজিবল বাট এত সুন্দরভাবে না, কিন্তু